এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। 16 বছরের একটা আইনি লড়াই আগামীকাল শেষ হতে যাচ্ছে। 27তম বিসিএসের আইনি লড়াইটা শুরু হয়েছিল 2007 সালে, আর এখন 2025 সাল, তাহলে প্রায় 18 বছর। অনেক চড়াই উতরায়, অনেক আইনি লড়াইয়ের পরে আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই মামলাটি রায়ের জন্য ফিক্স করেছেন। আমি পিটিশনারের লয়ার হিসাবে আনন্দিত। ফলাফল কী হবে জানি না, আমি আনন্দিত যে এই বিচারিক প্রক্রিয়া শেষ পর্যায়ে এসছে। প্রায় 1200 মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা, যারা বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই বিসিএস সার্ভিসের জন্য নিজেদেরকে কোয়ালিফাই করেছিল, রিকমেন্ডেড হয়েছিল, সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। তো যাই হোক, খুশির বিষয় হলো যে আপিল বিভাগ আজকে শুনানি শেষ করেছেন এবং ইনশাআল্লাহ কালকে আমরা এটার একটা ইতিবাচক রায় পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের যুক্তি ছিল যে যখন একটা রিক্রুটমেন্ট প্রসেস কনক্লুড হয়ে যায়, পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটিং এজেন্সি হিসাবে সিলেক্ট করে রিকমেন্ড করে যখন পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্টের কাছে, তখন এদেরকে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার ভাইবা নেওয়ার কোনো প্রভিশন ছিল না। কিন্তু এদেরকে দ্বিতীয়বার ভাইবা নিয়ে এই সম্পূর্ণ বেআইনিভাবে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এক্সক্লুড করা হয়েছে। তো আমরা বলেছি যে যেহেতু এটা সার্ভিস রুলে নাই, বিসিএস রিক্রুটমেন্ট রুলসে নাই, পিএসসির যে রুলস আছে এক্সামিনেশন সেখানে নাই, এটা ছিল আমাদের ফার্স্ট গ্রাউন্ড। সেকেন্ড গ্রাউন্ড ছিল যে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের যে ডিসিশনটা পিএসসি কনস্টিটিউশনাল বডি হিসাবে ইমপ্লিমেন্ট করেছিল, এইটাও বেআইনি ছিল। কারণ পিএসসি নিজে ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটিংয়ের ক্ষেত্রে, গভর্নমেন্ট শুধু তাকে রিকুইজিশন দেবে, কিন্তু গভর্নমেন্টের ডিকটেশন অনুযায়ী সে আগের ভাইভাবসি চেঞ্জ করে দ্বিতীয় ভাইভাবসি নিতে পারে না। এটাই ছিল আমাদের দুইটা যুক্তি। প্রথমবার যে একটা ভাইবা হলো, পিএসসি বাদ করলো, হাইকোর্টও সেটা বহাল রাখলো, আর পরে আবার দ্বিতীয় ভাইবা। এখন এই যে যারা, এরা কোনটা? এরা সবাই দ্বিতীয় ভাইভাতে বাদ পড়েছে, এদেরকে বাদ দেওয়া হয়েছিল দ্বিতীয় ভাইভাতে। এই মামলা করতে গিয়ে, সঙ্গে আরেকটি মামলা, দুটো মামলায় 27 বিসিএস এবং ইলেকশন কমিশনের মামলা করতে গিয়ে আমরা দেশের সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি যে এ দেশে জুডিশিয়াল অ্যানার্কিটা কীভাবে হয়েছে। তো সেখানে বলতে গিয়ে আমরা বলেছি যে এই যে বাংলাদেশে যা কিছু সিস্টেমেটিক ডেসিমেশন অফ দ্য ইনস্টিটিউশনসগুলো হয়েছে, এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। বিচার বিভাগের অবস্থা মানুষের কাছে এতটাই খারাপ হয়েছিল যে লোকে তাদের প্রিয়জন মারা যাওয়ার পরে বলতো আমরা বিচার চাই না। আজকে আমি আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সামনে এটা বলেছি যে বিচার বিভাগ বাংলাদেশের যা ক্ষতি হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের, বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের আমলাতন্ত্রের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের পুলিশের যে ক্ষতি হয়েছে, এর অনেক অংশের দায় দায়িত্ব নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগেরও। আমি শুধু এইটাই আদালতের নজর আনার চেষ্টা করেছি, এবং সেই সঙ্গে আমি বলেছি, আমি কোনো দলের নেত্রী হিসেবে বলিনি, আমি একজন মানুষের কথা বলেছি, বেগম খালেদা জিয়া, যে ওনাকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল এবং সাজাটা বাড়ানো হয়েছিল, পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে ওনার মামলাটা আসলো এবং যখন দেখা গেল যে উনি আসলে কোনো টাকা আত্মসাৎ করেন নাই, তখন আমি বলেছি যে আদালতের দায়িত্ব ছিল, এটা আদালতের দায়িত্ব ছিল একটা প্রতীকী ক্ষতিপূরণ, যে একটা রাষ্ট্র একজন নাগরিককে, উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, কেউ আর ভবিষ্যতে সাহস করবে না। তা আমি এই বিষয়টি মামলার সঙ্গে আদালতের সামনে সাবমিট করেছি।